এই যে শিয়ালদহ, আমরা বলি শিয়ালদা, খড়দহ, খড়দা, এগুলো তো হোর্ডিংয়ে বড় বড় করে লেখা আছে, কিন্তু উচ্চারণ আলাদা। তাহলে এদের এই মানে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা এই ধীরে ধীরে যুগে যুগে কেন হলো? আমরা কিছু কিছু বর্ণকে বাদ দিয়ে বলি, বর দাদা না বলে বরদা। এবার শিয়ালদার ক্ষেত্রেও কিন্তু খানিকটা ওই রকম হচ্ছে। বড় কাকা, মেজো কাকা, সেজো কাকা ঠিক আছে, ন কাকা, ফুল কাকা, রাঙা কাকা, এই এই শব্দগুলো কোথা থেকে আসতো তখন? শুনুন, ব্যাপারটি হচ্ছে এটি নিয়ে কোনো মানে আমি বলতে পারবো না এটি শেষ কথা। মোটামুটি যে উচ্চারণ হবে সেই উচ্চারণ আস্তে আস্তে আমার মনে হয় বাংলা ভাষাটা সেই দিকে যাবে যেখানে উচ্চারণটা সঠিকভাবে করা যাচ্ছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে, সেই অনুযায়ী বর্ণমালাগুলোকে সাজানো হবে। হ্যাঁ, সে 2 দশক পরে 1 দশক পরে দেখতেই পারবো। হ্যাঁ, শতক লেগে যাবে এই ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে। না, এরকম চলছে কিন্তু, জানেন তো, আপনি যেহেতু এই প্রসঙ্গটা টানলেন, আমি বলি আমরা শুধু আঁকড়িযুক্ত একারের কথা বলেছি। তা শুধু কি একার লাগলেই এটির প্রয়োজন হবে? আপনাকে যদি বলা হয় বানান করুন এক, কি লিখবেন আপনি? এক, কিন্তু বলছেন তো এক, বলছেন তো এক, বলছেন না তো পলাশবরণ পাল। আচ্ছা, আগেও সম্ভবত বহু আগে অ আয়ের সাথে একটা আলাদা স্বরবর্ণ হিসেবে ধরা বইতে না, স্বরবর্ণ নয়, ওটা হচ্ছে ধ্বনি। ধ্বনি, সে আবার আলাদা জটিল বিষয়। হ্যাঁ, ধ্বনি চর্চায় যেতে চাইছি না। আমি বলছি পলাশবরণ পাল মহাশয় ওই আরেকটি বর্ণ বের করেছেন, তার সমস্ত বইতে পাবেন। ওই এ যখন বোঝাবে তখন কি করলেন, উনি এটা লিখে এই পাশের যে দাগটা সেটাকে কেটে দিলেন, মানে এক, তাহলে এ কেটে দিলাম, ওটা হয়ে যাচ্ছে অ্যা। আমি যখন এক লিখব তখন এ লিখে ওই পাশের যে ডান্ডাটা রয়েছে ওটাকে কেটে দিয়ে লিখব এ ক, এক। আবার যখন লিখব একক তখন কিন্তু শুধু এ লিখব। আচ্ছা, এভাবে। এবার আর একটা বিষয় তো দেখা যায়, সেটা হচ্ছে বাংলা থেকে যখন হিন্দি হয়, মানে আমি এবার অন্য ভাষাতেও যাচ্ছি, তখন উচ্চারণ অনেক সময় পাল্টে যায়। যেমন ধরুন বিবেকানন্দ, আবার ইংরেজিতে লেখা হয়, মানে ইংরেজিতেও বা হিন্দিতেও বেশিরভাগ মানুষ ওটাকে বলে বিবেকানন্দ। বিদ্যাসাগর, বিদ্যাসাগর, আমরা বলি বিদ্যালয়, ওরা বলে বিদ্যালয়। এই তফাৎটাও তো চোখে পড়ে। এটা আছে, জানেন তো। প্রথমে জানিয়ে রাখি, এই যে আপনি যেটার কথা বলছেন, ব ব ব কখন ভি হচ্ছে। বিদ্যালয় বানান কিন্তু বাংলায় আমরা ব দিয়ে লিখি, ইংরেজিতে লেখার সময় ভি দিয়ে লিখছি, তাই তো? তো এই ব কোন ব? ব কিন্তু বাংলায় দুটি আছে, একটি হচ্ছে প ফ, তারপরে একটি ব, আরেকটি ব রয়েছে অন্তস্থ জ র ল, তারপরে একটি ব। তো আমি আগেই বলেছি যে একটি ব কিন্তু আমরা বাদ দিয়েছি, সেটি হচ্ছে ওই অন্তস্থ জ র ল, তারপরে যে বটি রয়েছে আধুনিক বর্ণমালার তালিকায়, অর্থাৎ সরকারি স্কুলে যেগুলি বাচ্চাদের সামনে পেশ করা হচ্ছে সেখানে কিন্তু বর্তমানে, জানি না কি হবে, সেখানে কিন্তু ওই বটিকে পাবেন না। ওই যে অন্তস্থ ব, সেই অন্তস্থ বয়ের উচ্চারণ বোঝাতে গিয়ে এখানে বিদ্যাসাগর বানানে আপনি ওই ভি ব্যবহার করছেন। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে উচ্চারণ রয়েছে, উচ্চারণ নিয়ে এত কথা হচ্ছিল, তো এরকম উচ্চারণ দেখা যায় যে যেটা বানানে আলাদা কিন্তু উচ্চারণ আলাদা। যেমন ধরুন এই যে শিয়ালদহ, আমরা বলি শিয়ালদা, খড়দহ, খড়দা, মালদহ, মালদা। হোর্ডিং মানে শিয়ালদা, মালদহ, এগুলো তো হোর্ডিংয়ে বড় বড় করে লেখা আছে, কিন্তু উচ্চারণ আলাদা। তাহলে এদের এই মানে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা এই ধীরে ধীরে যুগে যুগে কেন হলো? আর আমি এটাও ভেবে পাই না যে যদি মানুষ অন্যরকমভাবেই উচ্চারণ করে, তাহলে এখনও বানানটা ওই রকমভাবে অদ্ভুতভাবে লেখা হয় কেন, যে বানানটার প্রকৃত উচ্চারণ এখন হয় না? দেখুন, এগুলি আমি, আপনার নাম অরিজিৎ, তো অরিজিৎ দা বলতে পারি, অরিজিৎ দাদাও বলতে পারি,
তো আপনার যারা কাছের তারা কিন্তু ওই দা দা দুবার আর লাগান না, কাকাকে কা বলেন, ছোটকা বড়কা বলেন কিনা জানি না, আমি তো শুনেছি বড় দাদা বড়দা, হ্যাঁ বড়দা বলে তো। মেজ তো দাদা আপনি কি মেজদা। করলেন এখানে, হুম দুটো কেন লাগালেন না? তো এখানে কি হচ্ছে, আমরা কিছু কিছু বর্ণকে বাদ দিয়ে বলি, বড় দাদা না বলে বড়দা। এবার শিয়ালদার ক্ষেত্রেও কিন্তু খানিকটা ওই রকম হচ্ছে। মানে হ উচ্চারণ করা শক্ত। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই মানে ধরেছেন। তাড়াতাড়ি কাউকে যদি আপনি- ফোনে বলতে হয় যে শিয়ালদহ স্টেশনে আসো, হ্যাঁ, দ্যাট ইজ, তাহলে আমরা কি করলাম, ওই তো আপনি বলেই দিলেন, উচ্চারণ করতে কঠিন, বাদ দাও। এটাও তাহলে তো হয়ে শিয়াল এসছে। শিয়াল দা হয়ে গেল। তা দা বলতেও গেলেও একটু মুখটা কেমন যেন হয়ে যাচ্ছে, একটি আকার লাগিয়ে দাও, শিয়ালদা। অর্থাৎ হ বর্ণটিকে আমরা বাদ দিয়ে দিলাম। আপনি অসংখ্য উদাহরণ দিয়েছেন, মালদা, খড়দা, খড়দা, এরকম অসংখ্য নমুনা কিন্তু রয়েছে। এবার ব্যাপারটি হচ্ছে নামগুলো কেন রয়ে গেল, এগুলি তো ইতিহাস। আপনি আমাকে বলুন, এই যে স্বাধীনতা বা স্বামী, আমরা তো সবাধীনতা বলি না, 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 বা সবামি বলি না, হ্যাঁ। তো এই শয় বয়টার এই যে উচ্চারণ, মানে এইগুলো কেন হয়? এই বললাম মজা, ম্যাজিক, আমি বলি এগুলোকে ম্যাজিক। বফলা, আসলে এখানে আপনি যে উদাহরণগুলো দিলেন, স্বামী, স্বাধীনতা, সেখানে কিন্তু বফলা ব্যবহার করা হচ্ছে দন্তস্বয়ের সঙ্গে। তো বফলা যদি শব্দের শুরুতে থাকে, তখন সেই বয়ের উচ্চারণ আমরা করি না। আপনি একটিও উদাহরণ দেখাতে পারবেন না শব্দের প্রথমে বফলা রয়েছে, সেই বয়ের উচ্চারণ আমরা করি না, হয় না তো। আপনি শ্বাস, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাস তো কেউ বলি না, বলি না, কিন্তু এগুলি কিন্তু শব্দের শুরুতে রয়েছে। শব্দের মাঝে বা শেষে যদি বফলা থাকে, তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আপনি বিশ্ব বানান করুন, বয় হর্ষই তালবস্যয় বয়, কিন্তু মুখে কি বলছেন বলুন তো? বিশ্ব, জফলার উচ্চারণ আসছে। আমি জফলাও বাদ দিচ্ছি, আমি বলছি, আপনি জফলা বলেছেন, ঠিক বলেছেন, আমি বলছি ওটা বাদ দিয়ে আমি আরেকটু সহজ করে বলছি, বিশ্ব। হ্যাঁ। কবার স বলছেন আপনি? বিশ্বের একবার স বলছেন, শোতে আর একবার স বলছেন। অর্থাৎ বফলা যদি শব্দের মাঝে অথবা শেষে থাকে, তাহলে যে বর্ণের নিচে ওই ব থাকে, ওই বর্ণটা চলে আসে, ওই বর্ণটা দুবার আসে। তাহলে আপনি এটা বোঝান, বিশ্ব আর পোষ্য, এই দুটোর উচ্চারণের তফাৎ এই কি তো হবে? দারুণ মজার জায়গায় গেছেন আপনি, জফলা এসে যাচ্ছেন। জফলার ক্ষেত্রেও সেই একই গল্প। আপনি শব্দের শুরুতে থাকলে ওই জফলার উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি না, কিন্তু শব্দের মাঝে আর শেষে যদি ওই জফলা থাকে, যার সঙ্গে ওই জফলা যুক্ত, তাকে দুবার করে দিচ্ছে। একটি সহজ উদাহরণ দিই, বাক্য। বয়াকার কয় জফলা, কিন্তু ক দেখুন আপনি দুবার বলছেন, বাক একবার ক বলছেন, কোতে আর একবার ক বলছেন। অর্থাৎ এই মানে যুক্ত বর্ণগুলো বেশ ম্যাজিক দেখায় না, আমাদের। ম্যাজিক দেখায়। যেমন ধরুন, আমি যদি বলি বাক্য, একটা বানান, আবার যদি বলি পক্ক, তাহলে আর একটা বানান, ওখানে আবার কয় কয় আসছে। আসলে তো সমস্যা রয়েছে, সমস্যা রয়েছে, এবং একটা কথা মনে রাখতে হবে, এই সমস্যা শুধু বাংলার নয়, না, সব হ্যাঁ সব ভাষারই এই সমস্যা রয়েছে। তবে আমি যদি ইংরেজিতে ফিজিওলজি বানান লিখতে যাই, তাহলে বা সাইকোলজি লিখতে যাই, একদমই এসে যাচ্ছে। মানে ইনফ্যাক্ট আমাদের এটা হতো যে বহু বহু মানে আমার ফিজিওলজি স্টুডেন্ট ছিলাম, বহু সাইকোলজি স্টুডেন্টকে আমরা এক ঝটকায় ভাবতাম ফিজিওলজি লিখেছে পাশে, ঠিক আছে? সো এটা শুধু বাংলার অবশ্যই সমস্যা না। আমি বাংলা শব্দ নিয়ে যখন কথা হচ্ছে, তখন বলি যে আমাদের এখন আগেকার, মানে আমার মনে হয় যে আমরা লাস্ট জেনারেশন যারা কাকা জ্যাঠাদের এই এতগুলো নাম জেনে এসছি, আর ভবিষ্যতের জেনারেশনের প্রায় সম্ভাবনা নেই। সেটা হচ্ছে যে বড় কাকা, মেজো কাকা, সেজো কাকা, ঠিক আছে, ন কাকা, ফুল কাকা, রাঙা কাকা, ঠিক আছে, এই শব্দগুলো কোথা থেকে আসতো তখনকার দিনে? শুনুন, ব্যাপারটি হচ্ছে এটি নিয়ে কোনো মানে আমি বলতে পারবো না এটি শেষ কথা। আচ্ছা, এটি নিয়ে বিতর্ক রয়েছে। কীরকম বিতর্ক আপনি আপনার বক্তব্যের মাঝেই বুঝিয়ে দিয়েছেন। বড়, মেজো, সেজো, এই পর্যন্ত কিন্তু ফিক্সড। প্রথম জনকে বড় বলবো, পরের জনকে মেজো বলবো, তারপরের জন সেজো বলবো, এ পর্যন্ত ঠিক আছে। তারপর এসে গেছে কি ন। ন শব্দটা এসছে নব থেকে। নব মানে নূতন, তো নতুন। তো নতুনকে ন বলছে, ন কাকা। আবার অনেকে ওই ন কাকা না বলে বলছে নতুন কাকা, আচ্ছা, নতুন দা।
শ্রীকান্ত উপন্যাসে নতুনদা রয়েছে একটি একটি বিশেষ চরিত্র। তো যাই হোক, নকে নতুনও বলছেন অনেকে। এবার তারপর এসে গেল ফুল, তারপরে রাঙা কাকা। হ্যাঁ, এবার এ নামগুলি স্থান বিশেষ বদলায়। ধরুন আপনার পরিবারে এভাবে বলা হতো, অন্য জেলার একটি পরিবারে ফুল বলতে 5 জনকে নয়, ষষ্ঠ জনকে বোঝাচ্ছে। এগুলি বদলায়।